এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োলজি ওয়ার্ল্ড। কেমিক্যাল কোঅর্ডিনেশন অ্যান্ড ইন্টিগ্রেশনের পার্ট 5-এ সবাইকে ওয়েলকাম। আজকের এই ক্লাসে আমরা থাইরয়েড গ্ল্যান্ডস, তার হরমোনস এবং সেই রিলেটেড বিভিন্ন ডিসঅর্ডারগুলো নিয়ে আলোচনা করব। সো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ক্লাসটা একটুখানি লম্বা হবে। সো কিপ পেশেন্স অ্যান্ড শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তোমরা, তবে প্রত্যেকটা কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হবে। অ্যান্ড সো উইদাউট এনি ফার্দার ডিলে চলো ভিডিওটা শুরু করি। তো ফার্স্ট অফ অল আমরা থাইরয়েড গ্ল্যান্ডস যেহেতু পড়ছি, তো থাইরয়েড গ্ল্যান্ডের লোকেশন জানাটা খুব ইম্পর্টেন্ট, কোথায় রয়েছে প্রেজেন্ট। এখানে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, অ্যানাটমি অফ দ্য থাইরয়েড অ্যান্ড প্যারাথাইরয়েড গ্ল্যান্ডস, এটা একটা ওয়েব থেকে নেওয়া। অ্যান্ড এখানে তোমরা দেখো যে ল্যারিংস, আমাদের যেটা হচ্ছে ভোকাল কর্ডটাকে ল্যারিংস, তার ঠিক নিচে থাইরয়েড গ্ল্যান্ডসে দুটো লোব প্রেজেন্ট থাকে। থাইরয়েড গ্ল্যান্ডস দুটো লোব নিয়ে তৈরি হয় এবং দুটো লোবকে কানেক্ট করে একটা কানেকটিভ টিস্যু, যাকে ইসথমাস বলি। এখানে তোমরা খুব ভালোভাবে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ। এবং ল্যারিংসের ঠিক নিচ থেকে কি শুরু হয়, ট্র্যাকিয়া, যেটা হয় আমাদের উইন্ড পাইপ বা শ্বাসনালী। এবং এই ট্র্যাকিয়ার যে বিভিন্ন ট্র্যাকিয়াল রিং প্রেজেন্ট থাকে, যেগুলো সি শেপড হয়। তাহলে সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ, এই তিনটে ট্র্যাকিয়াল রিংকের ওপরে নেক এরিয়াতে ল্যারিংসের নিচে দুটো লোবস, যেটা থাইরয়েড গ্ল্যান্ডসের দুটো লোব ইসথমাসের সাথে কানেক্ট হয়ে প্রেজেন্ট থাকে। ঠিক আছে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ রাইট লোব অ্যান্ড লেফট লোব। তো এ সাইডটা লেফট, এ সাইডটা রাইট। কেন? কারণ তোমরা যখন সোজা হয়ে দাঁড়াবে তখন নিজেরা এটা দেখতে পাবে, কারণ এটা তো 2D স্ট্রাকচার। অ্যান্ড বইতে তো এইভাবেই রাইট লেফট অ্যান্ড লেফট রাইট হয়, তোমরা নিশ্চয়ই জানো। অ্যান্ড এর সাথে কানেক্ট করছে একটা টিস্যু, যাকে কি বলছি আমরা, ইসথমাস, কানেকটিভ টিস্যু অবশ্যই। অ্যান্ড থাইরয়েড গ্ল্যান্ডসের প্রতিটা লোব দেখো, থাইরয়েড গ্ল্যান্ডসের এটা একটা লোব আর এটা একটা লোব, এবং একে কানেক্ট করছে যে কানেকটিভ টিস্যু, তাকে আমরা বলছি ইসথমাস। অ্যান্ড থাইরয়েড গ্ল্যান্ডসের প্রতিটা লোবে, অর্থাৎ রাইট লোবে দুটো প্যারাথাইরয়েড গ্ল্যান্ড অ্যান্ড লেফট লোবে দুটো প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, টোটাল রয়েছে 4টা প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, যেটা লোকেটেড থাকে প্রতিটা থাইরয়েড গ্ল্যান্ডের প্রতিটা লোবে দুটো করে, অর্থাৎ একটা লোবে দুটো আর একটা লোবে দুটো, এই করে টোটাল 4টা প্যারাথাইরয়েড গ্ল্যান্ড প্রেজেন্ট থাকে। এবং কোথায় থাকে? ব্যাক সাইডে প্রেজেন্ট থাকে। সো আমাদের এটা ফ্রন্ট সাইড। তোমরা এখন হাত দিয়ে দেখো গলার যে ঠিক নিচটায়, অর্থাৎ মুখ, তোমাদের মুখ রয়েছে, এটা তোমাদের জাস্ট ফেসের ঠিক নিচটায় একটু হাত দিয়ে দেখো ল্যারিংস পাবে। ল্যারিংসের ঠিক নিচে রয়েছে তোমাদের থাইরয়েড গ্ল্যান্ড। এটা হচ্ছে এর ফ্রন্ট ভিউ। থাইরয়েড গ্ল্যান্ডসের এটা হচ্ছে এর ফ্রন্ট ভিউ। আর একে যদি উল্টো করে দেখা হয়, তাহলে ব্যাক সাইডে কি দেখতে পাবো, প্রতিটা লোবে দুটো করে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড প্রেজেন্ট রয়েছে। ওকে, তাহলে অ্যান্ড শেপটা কি হয়, বাটারফ্লাই শেপের। তোমরা দেখতেই পাচ্ছ এখানে বাটারফ্লাই শেপের হয়, খুব সুন্দর দেখতে হয়। অ্যান্ড দ্যাটস ওয়াই একে আমরা বাটারফ্লাই গ্ল্যান্ডসও বলে থাকি। নাও লোকেশনটা আরেকবার দেখে নাও। ইন ফ্রন্ট অফ দি নেক, জাস্ট বিলো দ্য ল্যারিংস, জাস্ট বিলো দ্য ল্যারিংস, ইন ফ্রন্ট অফ দ্য ট্র্যাকিয়া, ট্র্যাকিয়ার ঠিক নিচে, অ্যান্ড butterfly shape with two lobes connected by a narrow strip called the isthmus, right? এবং সাধারণত দেখতে পাওয়া যায় কি, প্রায় সিমিলার সাইজেরই হয়, বাট অ্যাজ এ নর্মাল ভেরিয়েন্ট লেফট লোবটা একটুখানি ছোট হয় রাইট লোবের থেকে। অ্যান্ড ওয়েট হয় 20 to 25 গ্রাম, এবং এটা সেক্স, এজ এগুলোর সাথে সাথে ছোট বড় হতে পারে। নর্মালি 20 to 25 গ্রামস এর ওয়েট হয় একটা অ্যাডাল্ট ওমেন্স বা মেন্সের ক্ষেত্রে। বাট আমি বললাম যেটা সেক্স, এজ এটার সাথে সাথে ভ্যারি করতে পারে, অর্থাৎ কার বয়স কেমন। বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই ছোট হবে, বড়দের ক্ষেত্রে বড় হবে, মেন্সদের ক্ষেত্রে কিছুটা বড় হতে পারে, ওমেন্সদের ক্ষেত্রে কিছুটা কম, এরকম। বাট ওভারঅল একটা আমরা যদি এভারেজ বলি যে ওয়েট কত, 20 to 25 গ্রাম। নাও আমরা যদি টিএস দেখি, অর্থাৎ এর যদি ট্রান্সফার সেকশন দেখি থাইরয়েড গ্ল্যান্ডসে, তাহলে আমরা কি দেখব, থাইরয়েড গ্ল্যান্ডসে প্রেজেন্ট রয়েছে অসংখ্য ফলিকলস। নাও হোয়াট ইজ ফলিকলস? সো ফলিকলস বলতে কি বোঝায়, যে কিছু স্ফেরিক্যাল স্ট্রাকচার, এটাকে 3Dতে ইমাজিন করো, রাইট? এবং আমরা 3D ধরো তোমরা একটা ফুটবল নিয়ে এসো, ফুটবলটাকে ধরো তোমরা যে ভেতরটা পুরো অনেক মাল মশলা দিয়ে পুরো আছে, ঠিক আছে, হলো না, এটা হচ্ছে একটা সলিড স্ফিয়ার যদি কল্পনা করি বলকে, তাহলে তাকে যদি আমরা কাটি মাঝ বরাবর, তাহলে রাউন্ড রাউন্ড শেপ দেখতে পাবো। ঠিক ঠিক তেমনভাবেই আমরা যদি থাইরয়েড গ্ল্যান্ডটাকে টিএস করি, অর্থাৎ কাটি, ট্রান্সফার সেকশন নেই, তাহলে এবং মাইক্রোস্কোপের নিচে জুম করে দেখি, তাহলে দেখতে পাবো কি না, এর মধ্যে রয়েছে অসংখ্য ফলিকলস হচ্ছে কিছু স্ফেরিক্যাল স্ট্রাকচার, যেটা কি হয়,
কিউবয়েডাল এপিথেলিয়াল সেলস দিয়ে তৈরি হয় এবং এর মাঝখানে একটা লিউমেন থাকে, অর্থাৎ একটা ফাঁকা জায়গা থাকে। সাইডে 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 সেল দিয়ে ভর্তি অ্যান্ড মাঝখানে কিছু ফাঁকা জায়গা। ধরো না তোমাদের যেটা একটা বেলুন, ঠিক আছে, বেলুনের মধ্যে জল ভরে দিলে যে স্ট্রাকচারটা তৈরি হবে সেটাই হচ্ছে তোমাদের একটা থাইরয়েড ফলিকলসের স্ট্রাকচার। তো বেলুনের মধ্যে জল ভরে দিলে অ্যান্ড তারপর হচ্ছে কি হলো, যে স্ট্রাকচারটা তৈরি হলো সেটা হচ্ছে থাইরয়েড ফলিকলস। অ্যান্ড তার যদি আমরা ট্রান্সভার্স সেকশন করি, যে স্ট্রাকচারটা আসবে সেটা হচ্ছে এটা। বেলুন না নিয়ে যদি আমরা কিছু কোনো সলিড বডি নিই তাহলে, এবং তার মধ্যে কিছু যদি মাল মশলা পুড়ে দিই, তারপর সেটা যদি ট্রান্সফার সেকশন করি, যে স্ট্রাকচারটা আছে, মোটামুটি আমার বোঝানোর মেন যেটা মোটিভ সেটা হচ্ছে তোমরা বুঝতে পারছো নাকি যে হোয়াট ইজ থাইরয়েড ফলিকলস। তো একটা হচ্ছে পেরিকাল স্ট্রাকচার, সেটা ট্রান্সফার সেকশন আমরা দেখছি। অসংখ্য অসংখ্য ফলিকলস রয়েছে থাইরয়েড ফলিকলস। অ্যান্ড যেটা বললাম সেটা হচ্ছে এটা কি কিউবয়েডাল সেলসে তৈরি হয়। সো থাইরয়েড ফলিকলসের মধ্যে কি থাকে, কিউবয়েডাল সেল, আর একটা থাকে থাইরয়েড লিউমেন। এটা হচ্ছে কি লিউমেন, একে কোলোয়েডসও বলা হয়ে থাকে। ওকে। অ্যান্ড এই যে কোলোয়েডস, এটা মেনলি তৈরি হয় কি এক ধরনের গ্লাইকোপ্রোটিন দিয়ে, যেটা হচ্ছে থাইরোগ্লোবিউলিন। অ্যান্ড দিস থাইরোগ্লোবিউলিন ইজ রেসপন্সিবল ফর আওয়ার যে বিভিন্ন থাইরয়েড হরমোনসগুলো রয়েছে সেটার প্রোডাকশানে কিন্তু এই থাইরোগ্লোবিন হচ্ছে মেন প্রিকোরসার। এর সাথেই আয়োডিন অ্যাটাচ হয় এবং বিভিন্ন যে থাইরয়েড হরমোনসগুলো তৈরি হয়। তো আমরা সেটা ভালোভাবে বুঝবো, এই জন্যই বললাম যে ভিডিওটা লং হবে। তো শেষ পর্যন্ত দেখো, তবেই তোমাদের সব কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। নাও দিস থাইরয়েড ফলিকলসের মধ্যে কিছু ফাঁকা জায়গা রয়েছে, ইন্টার সেলুলার স্পেস যেরকম হয় ঠিক তেমনভাবেই এই থাইরয়েড ফলিকলসের মধ্যে যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো রয়েছে এর মধ্যে কি থাকে, বিভিন্ন ব্লাড সাপ্লাই থাকে এবং কিছু সেলস প্রেজেন্ট থাকে, যাকে আমরা কি বলছি, প্যারা ফলিকিউলার সেল। প্যারা ফলিকিউলার সেল। ওকে, সো দিস ইজ প্যারা ফলিকিউলার সেল অ্যান্ড এগুলো হচ্ছে ফলিকিউলার সেল। তো ফলিকলসের মধ্যে যে সেলগুলো প্রেজেন্ট রয়েছে সেটা হচ্ছে ফলিকিউলার সেল। এছাড়া ফলিকলসগুলোর মাঝে মাঝে সেলগুলো যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে প্যারা ফলিকিউলার সেল। নাও তোমরা জানো যে থাইরয়েড গ্ল্যান্ডস থেকে, না জানো বলে দিচ্ছি, যে থাইরয়েড গ্ল্যান্ড থেকে 3 টাইপের হরমোনস রিলিজ হয়। একটা হচ্ছে T3, একটা হচ্ছে T4, আর একটা হচ্ছে থাইরোক্যালসিটোনিন হরমোন। নাও এই যে T3 অ্যান্ড T4 হরমোন, অর্থাৎ থাইরক্সিন হরমোন এবং থাইরোনিন হরমোন এই দুটো হরমোন রিলিজ হয় থাইরয়েড ফলিকলস থেকে। অ্যান্ড থাইরোক্যালসিটোনিন যে হরমোন সেটা রিলিজ হয় প্যারাফলিকুলার সেলস থেকে। ঠিক আছে, নাও কিভাবে তৈরি হয় সেটা আমরা দেখব। এইখানে তোমরা একটা জুম স্ট্রাকচার দেখতে পাচ্ছ। নাও দিস ইজ আওয়ার ফলিকিউলার সেলস। এগুলো কিউব লাইক হয়, যেই কারণে একে বলা হয় কিউবয়েডাল এপিথেলিয়াম। অ্যান্ড এটা হচ্ছে এর কোলোয়েড বা লিউমেন। এখানেই তৈরি হয় তোমাদের বিভিন্ন আর যে হরমোনসগুলো, এবং সেটা আলটিমেটলি অ্যাবজর্বড হয় সেলসের মধ্যে, এবং তার মধ্যে হাইড্রোলাইসিস হয় এবং হরমোনসগুলো তৈরি হয়। তো তার প্রসেসটা আমি এক্ষুনি দেখাবো। আর এইটা হচ্ছে তোমাদের প্যারা ফলিকিউলার সেলস, যেগুলো দুটো অনেকগুলো ফলিকলসের মাঝে যে ফাঁকা ফ্রি প্লেসটা থাকে তার মাঝখানে থাকে প্যারা ফলিকুলার সেলসগুলো। এবং এই যেটা হরমোন সিক্রেট করে সেটা হচ্ছে কি থাইরোক্যালসিটোনিন। নাও যেটা এটা কিন্তু তোমাদের 11th লেভেলে এতটা ডেপথে জানার দরকার পড়ে না, তাও ছোট্ট করে যদি বলে রাখি, তোমাদের যে মেন কিউরিওসিটি থাকে কিভাবে তৈরি হয় সেটা কিন্তু বুঝতে পারবে তোমরা। কিউরিওসিটিটা অবশ্যই খতম হয়ে যাবে এখানে, আমি আই হোপ সো। কারণ যে আমরা বলি না যে খাওয়ারে আয়োডিন কম হলে প্রচণ্ড সমস্যা হয়, তোমরা জানো যে একটা কমন ডিজিজ বা ডিসঅর্ডার বলতে পারি, সেটা হচ্ছে আয়োডিন ডেফিসিয়েন্সির কারণে হয় গয়টার রোগ। তো আয়োডিন কতটা ইম্পর্টেন্ট, কেন আমরা বলি যে আয়োডিন যুক্ত লবণ খেতে, আপনার টুথপেস্টে কি লবণ আছে অ্যান্ড সেই লবণে কি আয়োডিন আছে সেটা জানা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নাও কীভাবে তৈরি হয় আমরা দেখব, যে থাইরক্সিন হরমোন অ্যান্ড থাইরোনিন হরমোন কীভাবে তৈরি হয়। তো থাইরক্সিন হরমোনের আরেকটা নাম হচ্ছে টেট্রা আয়োডো থাইরোনিন। থাইরোনিন কেন? কারণ থাইরয়েড গ্ল্যান্ডস রিলিজ করে, দ্যাটস ওয়াই থাইরোনিন। অ্যান্ড ট্রাই আয়োডো অ্যান্ড টেট্রা আয়োডো মিনস কি, এইখানে 4টা আয়োডিন, আর ট্রাই আয়োডোর ক্ষেত্রে 3টে আয়োডিন প্রেজেন্ট থাকে। কোথায় প্রেজেন্ট থাকে? টাইরোসিন অ্যামাইনো অ্যাসিডের সাথে। ফুল স্ট্রাকচার আমি বলছি কিভাবে হচ্ছে, দেখো। তো স্টেপস আমরা দেখি।
যে প্রথম সিনথেসিস হবে থাইরোগ্লোবিউলিনের, তারপর ট্র্যাপিং হবে আয়োডিন, তারপর অক্সিডেশন হবে বা আয়োডিনেশন হবে, তারপর রিঅ্যাবজর্পশন হবে ফলিকুলার সেলসে এবং হাইড্রোলাইসিস হয়ে আলটিমেটলি রিলিজ হবে থাইরোক্সিন অ্যান্ড ট্রাইআইডোথাইরোনিন। তো সমস্ত কিছু মাথার উপর দিয়ে গেছে, তো মাথার বাইরে আমরা ঠিক করে আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করি হোয়াটস হ্যাপেনিং অ্যাকচুয়ালি। তো একটা ব্ল্যাঙ্ক পেজ নেব অ্যান্ড ভালোভাবে এটা বোঝার চেষ্টা করব। দেখো, ফার্স্ট অফ অল আমি কি বললাম যে আমাদের যে থাইরয়েড গ্ল্যান্ডসের টিএসএ আমরা দেখেছিলাম কি বিভিন্ন ফলিকলস দেখেছিলাম। ওকে, সো এবং প্রত্যেকটা ফলিকলস কি হয়, অনেক কিউবাইটাল এপিথেলিয়াম দিয়ে তৈরি হয়। অ্যান্ড কিউবাইটাল এপিথেলিয়ামগুলো দিয়ে ঘেরা মাঝখানে যে অঞ্চলটা তাকে আমরা কি বলছি, লিউমেন্স বা কোলয়েড। তো এটা হচ্ছে আমাদের থাইরয়েড ফলিকলসের বিভিন্ন সেলসগুলো দেখানোর চেষ্টা করছি আমি। এটা একটা সেল, 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 এটা একটা সেল। মাঝখানের যে ফ্রি স্পেস এটা হচ্ছে তোমাদের লিউমেন। আচ্ছা, প্রত্যেকটা সেলসের মধ্যে বিভিন্ন রকমের অর্গানেলস প্রেজেন্ট থাকে। যদি এটা একটা সেল, এটাকে আমি দেখাই, তো এই সেলসের মধ্যে নিউক্লিয়াস থাকবে, মাইটোকন্ড্রিয়া থাকবে, গলগি অ্যাপারেটাস থাকবে, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম থাকবে, তো লাইসোজোমও থাকবে। নাও তো বিভিন্ন প্রসেসের মাধ্যমে তোমরা সেলস ইউনিটে পড়েছো যে গ্লাইকোপ্রোটিন কীভাবে তৈরি হয়। প্রোটিনের সাথে যখন একটা কার্বোহাইড্রেট পার্ট অ্যাটাচ থাকে তাকে আমরা কি বলি, গ্লাইকোপ্রোটিন। এবং সেটা যখন এন্ডোপ্লাজমিক রেটিকিউলামে তোমাদের ইআরএ, যেটা হচ্ছে নিউক্লিয়াসের সাথে অ্যাসোসিয়েটেড একটা অর্গানেল, এইভাবে প্রেজেন্ট থাকে। এটা যদি তোমাদের নিউক্লিয়াস হয়, এর যেটা আউটার মেমব্রেন নিউক্লিয়াসের তার সাথে সাথেই কন্টিনিউ করে আমাদেরকে ইআর। এবং রাব এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অর্থাৎ যে সমস্ত এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে কে প্রেজেন্ট থাকে, রাইবোজোম প্রেজেন্ট থাকে, তারা কী করে প্রোটিন সিনথেসিস করে। এবং এটাকে এর সাথে আরও কিছু অ্যাটাচ করতে হলে তাহলে আমাদেরকে কোথায় নিয়ে যেতে হবে, গলগি অ্যাপারেটাসে। এবং ইয়ারের সাথেই তারপরেই কন্টিনিউয়েশনে থাকে কে, আমাদের গলগি বডি। ঠিক আছে, নাও এই গলগি বডির মধ্য দিয়ে বিভিন্ন প্রসেস হয় এবং সেখানে কি হয়, কার্বোহাইড্রেট অ্যাটাচ হয় এবং গ্লাইকোপ্রোটিন তৈরি হয়। যখন কার্বোহাইড্রেট পার্ট অ্যাটাচ থাকে তাকে আমরা বলি গ্লাইকোপ্রোটিন, অ্যান্ড যদি কোনো প্রোটিনের সাথে লিপিড অ্যাটাচ থাকে তাকে আমরা বলি কি, গ্লাইকোলিপিড। তাহলে আমাদের যে থাইরয়েড ফলিকলসের মধ্যে, ফলিকলের মানে সেলসের মধ্যে যে প্রোটিনটা তৈরি হচ্ছে সেটা এক ধরনের গ্লাইকোপ্রোটিন, অর্থাৎ এই প্রোটিনটার সাথে কি অ্যাটাচ থাকবে, কার্বোহাইড্রেট। অ্যান্ড এই যে প্রোটিনের কথা বলছি এটা কিন্তু মলিকুলার ওয়েটেড খুব বেশি হয়, মলিকুলার ওয়েট অনেক বেশি হয়। এবং মেনলি দেখা যায় এই প্রোটিন কীভাবে তৈরি হয়, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড পরপর পেপটাইড চেইন দিয়ে তৈরি হবে। তো মেজরিটি দেখা যায় যে অনেকগুলো টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড এর মধ্যে প্রেজেন্ট থাকে। ঠিক আছে, এবং এই টাইরোসিন অ্যামাইনো অ্যাসিডগুলোর মধ্যে কী থাকবে, নিশ্চয়ই পেপটাইড বন্ড। তো শুধু টাইরোসিন না, অনেক রকমের অ্যামাইনো অ্যাসিড থাকে, তার মধ্যে বেশি দেখতে পাওয়া যায় কি, টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড। এবং এই টাইরোসিন অ্যামাইনো অ্যাসিডের কারণেই কিন্তু আমাদের মোনোআইডোটাইরোসিন অ্যান্ড ডাইআইডোটাইরোসিন তৈরি হওয়া সম্ভব হয়। নাও অ্যাকচুয়ালি হোয়াট হ্যাপেন্স আমরা দেখব যে আমরা খাবার খেলাম, আয়োডিনযুক্ত খাবার অবশ্যই খেতে হবে, তবে গিয়ে তোমাদের মোনোআইডোটাইরোসিন, ডাইআইডোটাইরোসিন অ্যান্ড ফার্দার প্রসেসে থাইরক্সিন অ্যান্ড ট্রাইআইডোথাইরোনিন হরমোন তৈরি হওয়া সম্ভব। তাহলে আমরা যে খাবার খাই, খাবার খাওয়ার পর আমাদের সেটা গাটে যায়, গাটের অর্থাৎ আমাদের স্মল ইন্টেস্টাইনে যে ভিলাই প্রেজেন্ট থাকে, ডাইজেস্টিভ সিস্টেম তো তোমাদের নেই, তাও কিছুটা হয়তো তোমাদের নলেজ রয়েছে ক্লাস 9-10 থেকে। ঠিক আছে, এবার ভিলাইয়ের থেকে কি হয়, সেই যে ব্লাড ভ্যাসেলসগুলো থাকে সেখান দিয়ে অ্যাবজর্বড হয় সমস্ত নিউট্রিয়েন্টসগুলো আলটিমেটলি। হ্যাঁ, এবারে যে ব্লাডের মধ্যে যে আমাদের আয়রনটা এলো সেটা কি হবে, আমাদের যে থাইরয়েড গ্ল্যান্ড সেখানেও ব্লাড সাপ্লাই হচ্ছে। ব্লাড সাপ্লাই হওয়ার পর এই যে থাইরয়েড ফলিকলসের যে সেলসগুলো ব্লাড থেকে কি নিয়ে নেয়, আয়োডিন অ্যাবজর্ব করে। অ্যান্ড এই যে অ্যাবজর্পশান এটা কিন্তু অ্যাক্টিভ অ্যাবজর্পশান হয়, এখানে এনার্জি ইউজড হয়। এনার্জি ইউজড হওয়ার পরে, আচ্ছা অন পয়েন্ট আমি মিস করে গেছি, সেটা হচ্ছে আমি কি বললাম যে গ্লাইকোপ্রোটিন যেটা তৈরি হচ্ছিল তোমাদের, তাকে আমরা কি বলবো, থাইরোগ্লোবিউলিন, রাইট, থাইরোগ্লোবিউলিন আমি এটা আগে বলেছি। তো এই যে প্রোটিনটা তাকে আমরা বলছি থাইরোগ্লোবিউলিন, সেটা প্রসেসিং হয়ে যাওয়ার পর আলটিমেটলি কোথায় রিলিজ করে সেলসগুলো, এই লিউমেন্সের মধ্যে। নাও আমি যেটা বললাম যে গাট থেকে ভিলাই প্রেজেন্ট থাকে, অর্থাৎ স্মল ইন্টেস্টাইন থেকে ভিলাই থেকে ব্লাডের মাধ্যমে
যে আয়োডিন অ্যাবজর্ব হলো এবং আলটিমেটলি কোথায় আসবে, আমাদের থাইরয়েডসের মধ্যে যে ব্লাড সাপ্লাই রয়েছে তার মাধ্যমে আমাদের যে থাইরয়েড ফলিকালসের সেলসগুলোর কাছে আসে এবং এই সেলসগুলো অ্যাক্টিভ অ্যাবজর্পশনের মাধ্যমে অর্থাৎ এটিপি ইউজ করে আয়োডিনটাকে ব্লাড থেকে নিয়ে নেয় এবং সেটা কোথায় পাঠিয়ে দেয়, লিউমেন্সের মধ্যে। নাও হোয়াট হ্যাপেন্স ইন লিউমেন্স, লিউমেন্সের মধ্যে কি হয়, এই যে থাইরোগ্লোবিউলিন হরমোনসের প্রোটিনের কথা আমরা বলছি, এই থাইরোগ্লোবিউলিন প্রোটিনের মধ্যে যে টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড থাকে সমস্ত কিছু কোথায় ঘটছে, এখন লিউমেন্সের মধ্যে ঘটছে। তো জাস্ট সিনারিওটা মনে করতে থাকো যে কি হচ্ছে, ঠিক আছে, তবে সমস্ত কিছু কনসেপ্টগুলো ক্লিয়ার হতে থাকবে। তো লিউমেন্সের মধ্যে এখানে সেলসগুলো প্রেজেন্ট ছিল, আয়োডিন চলে এসছে লিউমেন্সের মধ্যে, থাইরোগ্লোবিউলিন আগে থেকেই প্রেজেন্ট রয়েছে লিউমেন্স, যেগুলো সেলস নিজেরা প্রডিউস করে দিচ্ছিল। নাও এখানের মধ্যে আয়োডিন এসছে অ্যান্ড থাইরোগ্লোবিউলিন আগে থেকে প্রেজেন্ট আছে। গ্লোবিউলিনসের মধ্যে আমি বললাম যে টাইরোসিন অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ বেশি থাকে। নাও এই ধরো একটা টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড, এটা একটা। এবার দেখা গেছে কি এই টাইরোসিন অ্যামাইনো অ্যাসিডের সাথে গিয়ে, আচ্ছা আয়োডিন কোন ফর্মে অ্যাবজর্ব হয়েছিল, আয়োডাইট অর্থাৎ I-। এখানে আরেকটা প্রসেস হয়, সেখানে গিয়ে কি হয়, আয়োডিনকে মানে আয়োডাইট ফর্ম থেকে একে আয়োডিনে কনভার্ট করা হয়, তবে গিয়ে এটা টাইরোসিনের সাথে বাইন্ড করতে পারবে। সো যখন একটা টাইরোসিন হচ্ছে একটা কিন্তু সাইক্লিক অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে, তো এর মধ্যে একটা সাইক্লিক ফর্ম প্রেজেন্ট থাকে। তো তোমরা জানো যে নর্মাল চেন হয়, কোনোটা সাইক্লিক হয়, তো টাইরোসিন হচ্ছে সাইক্লিক ফর্মের একটা অ্যামাইনো অ্যাসিড। তো এখানে কি হয়, যখন একটা টাইরোসিনের সাথে একটা আয়োডিন অ্যাটাচ হবে তখন যে ফর্মটা তৈরি হবে তাকে আমরা বলছি কি মোনো আয়োডোটাইরোসিন, ঠিক আছে। একটা আয়োডিন যদি অ্যাটাচ হয়, ধরো একটা আয়োডিন এই অ্যামাইনোর সাথে অ্যাটাচ হলো, ধরা যাক এই পাশের যেটা অ্যামাইনো অ্যাসিডটা রয়েছে টাইরোসিন, এখানে যদি দুটো আয়োডিন এসে অ্যাটাচ হয় তাকে আমরা বলবো কি ডাইআয়োডোটাইরোসিন। তো তার পাশে ধরো দুটো, তাহলে ডাইআয়োডোটাইরোসিন, ঠিক আছে। তো যখন কোনো একটা অ্যামাইনো অ্যাসিডের সাথে অর্থাৎ একটা টাইরোসিনের সাথে যদি একটাই আয়োডিন অ্যাটাচ হয় তাকে আমরা বলবো কি মোনো আয়োডোটাইরোসিন। মোনো মানে এক, আয়োডো মানে আয়োডিন মলিকিউলস এবং টাইরোসিন মিন্স টাইরোসিন। তো একটা টাইরোসিনের সাথে যদি একটা অ্যামাইনো অ্যাসিড মানে একটা টাইরোসিনের সাথে একটা আয়োডিন যুক্ত হলে তাকে আমরা বলবো কি মোনো আয়োডোটাইরোসিন। যদি দুটো আয়োডিন অ্যাটাচ হয় তাকে বলবো ডাইআয়োডোটাইরোসিন। তাহলে কি হলো, এই ফর্মেই থেকে যায়, ঠিক আছে। কোনো অ্যামাইনো অ্যাসিডের সাথে এরা একটা একটা মোনো আয়োডিন অ্যাটাচ থাকে, কোনোটার সাথে দুটো অ্যাটাচ থাকে আয়োডিন, এই ফর্মে থেকে যায়। নাও যদি এবারে আমাদের ব্লাডের মধ্যে বা বডিতে দরকার পড়ে, কিসের দরকার পড়ে, যদি থাইরয়েড হরমোনসের দরকার পড়ে, বডির যদি নিড হয় কোনো ফাংশন করাতে হবে, তখন কি হবে, পিটুইটারি অ্যান্টেরিয়ার পিটুইটারি যেটা কি রিলিজ করতো TSH হরমোন অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, সেটা থাইরয়েড ফলিকলসের ওপরে কিছু রিসেপ্টর প্রেজেন্ট থাকে TSH হরমোনকে মানে TSH হরমোনের সাথে বাইন্ড করার জন্য, সেটা বাইন্ড করে বিভিন্ন রকমের সেকেন্ড মেসেঞ্জার তৈরি হয় এবং আলটিমেটলি কী হয়, তখন গিয়ে আমাদের থাইরক্সিন অ্যান্ড ট্রাইআইরোথায়োনিন হরমোন কিন্তু তৈরি হয়, ফর্মেশন হয়। কীভাবে ফর্মেশন হয়, এই যে আমাদের বারবার হরমোন বলছি, সরি, এই যে আমাদের থাইরোগ্লোবিউলিন প্রোটিন, টোটাল যে প্রোটিনটা, এর মধ্যে যে টাইরোসিন অ্যামাইনো অ্যাসিডগুলো ছিল, এই টাইরোসিন অ্যামাইনো অ্যাসিডের সাথে আয়োডিন অ্যাটাচ হয়েছিল, কোনোটার সাথে দুটো, কোনোটার সাথে একটা। এই ফর্মেই এরা থেকে যায়। যখন TSH হরমোনের স্টিমুলেশন আসে, তারপর গিয়ে কি হয়, এই লিউমেন থেকে ফলিকলস কি করে, এনগাল্প করে, এন্ডোসাইটোসিস করে সেলের মধ্যে নিয়ে যায়। এবং আমরা জানি যে সেলের মধ্যে লাইসোজোম থাকে এবং লাইসোজোমের মধ্যে কি থাকে, বিভিন্ন রকমের হাইড্রোলাইটিক এনজাইমস, যেগুলো বিভিন্ন রকমের প্রসেসিংয়ের মাধ্যমে টোটাল যে প্রোটিনটা রয়েছে থাইরোগ্লোবিউলিন প্রোটিন, সেখান থেকে কাট করে মোনো আয়োডোটাইরোসিনকে বাদ দিয়ে দেয়, ডাইরোটাইরোসিনকে বাদ দিয়ে দেয়, ঠিক আছে। এবং কোনো টাইরোসিনের সাথে যে আয়োডিন অ্যাটাচ ছিল সেটা থেকে যায় সেই ফর্মে, আর কোনোগুলোকে হাইড্রোলাইসিস করে বাদ দিয়ে দেয়। যেগুলো থেকে যায় টাইরোসিনের সাথে সেটা আবার রিসাইক্লিং হয়ে আবার আয়োডিন তৈরি করে নেয়। বাট আমাদের সেটা মোটিভ না, আমাদের জানা দরকার যে থাইরোনিন কীভাবে T4 অ্যান্ড T3 কীভাবে তৈরি হচ্ছে, ঠিক আছে। তো এই যে এন্ডোসাইটোসিস করে নিয়ে নিল, হাইড্রোলাইটিক বিভিন্ন প্রসেসের মাধ্যমে হাইড্রোলাইটিক বিভিন্ন এনজাইমস রয়েছে, সেগুলোর অ্যাক্টিভিটির ফলে মোনো আয়োডোটাইরোসিন আলাদা হয়ে যায়, ডাইআয়োডোটাইরোসিন আলাদা হয়ে যায়,
একে আমরা শর্ট ফর্মে কি লিখি এমআইটি, একে আমরা শর্ট ফর্মে কি লিখি এমআইটি বা মোনো আয়োডোটাইরোসিন, অ্যান্ড যে ডাই আয়োডোটাইরোসিন তাকে আমরা শর্টে কি লিখি ডিআইটি। যখন মোনো আয়োডোটাইরোসিন অ্যান্ড ডাই আয়োডোটাইরোসিন একসাথে যুক্ত হয় তখন যে হরমোনটা তৈরি হয় তাকে আমরা বলছি কি T3, অর্থাৎ ট্রাই আয়োডোথায়োনিন হরমোনস। মোনো আয়োডোটাইরোসিন ডাই আয়োডোটাইরোসিন দুটো কম্বাইন করবে এবং যে হরমোনটা তৈরি হবে সেটা হচ্ছে কি T3 হরমোন। এবং যখন দুটো ডিআইটি অর্থাৎ ডাই আয়োডোটাইরোসিন এবং ডাই আয়োডোটাইরোসিন এই দুটো কম্বাইন করে তখন যে হরমোনটা তৈরি হয় সেটা হচ্ছে T4। অ্যান্ড এই T4 থেকেও কিন্তু T3 তৈরি হতে পারে, কারণ T4-এ কি জানি যে T4-এ রয়েছে 4টা আয়োডিন। তো 4টা আয়োডিন থেকে যদি একটা আয়োডিন বাদ দিয়ে দিই আমরা তাহলে T3 তৈরি হবে। ওকে, অ্যান্ড আমাদেরকে মনে রাখতে হবে যে T3 হরমোন কিন্তু মোর অ্যাক্টিভ অ্যাজ কম্পেয়ার টু T4 হরমোন, যদিও T4 হরমোনসের মাত্রা ব্লাডে বেশি থাকে অ্যাজ কম্পেয়ার টু T4 এবং T3 পরিমাণটা কম থাকে এবং ভালোভাবে কাজ করতে পারে কি প্রায় সেম ফাংশন দুজনেরই, কিন্তু ভালোভাবে কাজ করতে পারে T3, যদিও এর পরিমাণ কম থাকে, ব্লাডে বেশি থাকে T4। এটা অল্প সময়ের জন্য থাকে, কার্যকরী খুব বেশি হয়। সমস্ত প্রসেসগুলো দলা পাকিয়ে যাচ্ছে, তো ফার্স্ট আমরা আবার প্রথম থেকে ভালোভাবে এটাকে বোঝার চেষ্টা করি ইন শর্টে কী হচ্ছে অ্যাকচুয়ালি। কি বললাম যে প্রসেসগুলো কি আমরা আরেকবার গো থ্রু করে নিই। তো ফার্স্ট স্টেপস হচ্ছে সিনথেসিস অফ থাইরোগ্লোবিউলিন। তো কে তৈরি করছে? থাইরয়েড ফলিকলসের যে সেলসগুলো অর্থাৎ ফলিকুলার সেলসগুলো। তারপর আমরা কি করছি ব্লাড থেকে ট্র্যাপ করছি আয়োডিনকে ফলিকুলার সেলসের মধ্যে। তারপর কি হলো কাপলিং অ্যান্ড আয়োডিনেশন অক্সিডেশন অফ আয়োডোটাইরোসিন মলিকিউলস দ্যাট আর অ্যাটাচ টু থাইরোগ্লোবিউলিন, অর্থাৎ থাইরোগ্লোবিউলিন যে প্রোটিন তাদের যে টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড রয়েছে তাতে গিয়ে আয়োডিনগুলো অ্যাটাচ হয়ে যায়। অ্যাটাচ হয়ে যাওয়ার পর সেই ফর্মেই থাকে। তারপর যখন স্টিমুলেশন আসে TH হরমোনের, তারপর গিয়ে কী হয় ফলিকুলার সেলসগুলো রিঅ্যাবজর্ব করে নেয় থাইরোগ্লোবিউলিন সেলসের মধ্যে, অর্থাৎ থাইরোগ্লোবিউলিন তারা প্রসেস করে লিউমেন্সে রিলিজ করছিল। তারপরে যখন আয়োডিন অ্যাটাচ হয়ে গেল, মোনো আয়োডোটাইরোসিন ডাইআয়োডোটাইরোসিন তৈরি হয়ে গেল, TH হরমোনের স্টিমুলেশন এসছে, আমাদেরকে ফার্দার T3 অ্যান্ড T4 তৈরি করতে হবে। তখন গিয়ে ফলিকুলার সেলসগুলো এন্ডোসাইটোসিসের মাধ্যমে আবার তাদের নিজের সেলসের মধ্যে নিল এবং বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে হাইড্রোলাইসিস করে মোনো আয়োডোটাইরোসিন অ্যান্ড ডাই আয়োডোটাইরোসিনকে কম্বাইন করছে এবং যে বিভিন্ন হরমোনসগুলো তৈরি করছে, এবং এই হরমোনসগুলো আলটিমেটলি কোথায় রিলিজ হবে? ব্লাডে, এবং ব্লাডে গিয়ে বিভিন্ন এফেক্ট শো করবে। বোঝা গেল? ভেরি সিম্পল। নাও এটা তোমাদের না জানলেও হবে, তোমাদের এটা শুধু মনে রাখতে হবে যে মোনো আয়োডোটাইরোসিন অ্যান্ড ডাই আয়োডোটাইরোসিন যখন কম্বাইন করে তখন T3 হরমোন তৈরি হয়, এবং ডাই আয়োডোটাইরোসিন অ্যান্ড ডাই আয়োডোটাইরোসিন যখন কম্বাইন করে তখন T4 হরমোন তৈরি হয়। জাস্ট এইটুকুই। আমি এটা কেন বললাম? তবে তোমাদের কিউরিওসিটি থাকে অনেক স্টুডেন্টসদের, সেই কারণে। নাও বিভিন্ন ফিজিওলজিক্যাল অ্যাকশন দেখি থাইরয়েড গ্ল্যান্ডসের, সেগুলো কি মেটাবলিজমে এরা হেল্প করে। সব রকমের মেটাবলিজম, গ্লুকোজ হোক, প্রোটিন হোক, লিপিড হোক, সমস্ত রকমের মেটাবলিক প্রসেসে কিন্তু এরা মারাত্মক রকমভাবে কাজ করে, অর্থাৎ হেল্প করে। নাও বিভিন্ন এবং কি করে আর কি আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কিন্তু হাইপার গ্লাইসেমিক হরমোন হয়, কারণ এরা গ্লুকোনিওজেনেসিস করে, গ্লাইকোজেনোলাইসিস করে, সমস্ত কিছুর মেন কি এরা গ্লুকোজ ফর্মেশনে হেল্প করছে। তো গ্লুকোজ ফর্মেশনে যদি হেল্প করছে তাহলে গ্লুকোজের পরিমাণ বাড়বে ব্লাডে, অ্যান্ড গ্লুকোজের পরিমাণ যদি ব্লাডে বাড়ে তাহলে হাইপার গ্লাইসেমিয়া তো হবেই। হাইপার গ্লাইসেমিয়া কি? হাই লেভেল অফ গ্লুকোজ ইন ইয়োর ব্লাড। ঠিক আছে, লিপোলাইসিস করায়। আচ্ছা, এছাড়াও কি করে? স্টিমুলেট করে অ্যাবজর্পশন অফ গ্লুকোজ ফ্রম দ্য ইন্টেস্টাইন, অর্থাৎ আলটিমেটলি এর গোল ব্লাডের মধ্যে গ্লুকোজ বাড়ানো, অর্থাৎ এটা হাইপার গ্লাইসেমিক হরমোন, আমরা বুঝতেই পারছি। এছাড়াও এরা কি করে? রিডিউস সুগার টলারেন্স, এসেন্সিয়াল ফর নর্মাল গ্রোথ অ্যান্ড অলসো ফর মেটামরফোসিস অফ ট্যাডপোল। এটা কিন্তু ইম্পর্টেন্ট। মেটামরফোসিস অফ ট্যাডপোলের ক্ষেত্রে কিন্তু থাইরয়েড হরমোনস কার্যকরী। এটা হিউম্যান্সের কথা বলা হচ্ছে না, ফ্রগের কথা বলা হচ্ছে। ট্যাডপোলস লার্ভা, ফ্রগের যে লার্ভা তাকে আমরা বলছি কি ট্যাডপোলস, ব্যাঙের। ইনক্রিজ দ্য আউটপুট অ্যান্ড ফ্যাট কন্টেন্ট অফ মিল্ক, ইনক্রিজ হার্ট রেট অ্যান্ড রেইজ দ্য BMR, ম্যাচুরেশন অফ রেড সেলস অর্থাৎ রেড ব্লাড সেলসের ফর্মেশনেও হেল্প করে, এরিথ্রোপয়েসিসে এরা হেল্প করে, হিট রেগুলেশনে হেল্প করে, অ্যান্ড মিল্ক সিক্রিশনে হেল্প করে, কার্ডিয়াক আউটপুট বাড়ায়। তো এই ধরনের ফাংশনগুলো আমরা দেখতে পাই থাইরয়েড হরমোনসের।
তাহলে এত কাজ করছে, এবং অবশ্যই আমাদের যে ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড যে রিপ্রোডাক্টিভ গ্রোথ, এটাতেও রেসপন্সিবল হয় কি থাইরয়েড হরমোনস। তো যে হরমোনস এত ফাংশন করাচ্ছে, তার সেই গ্ল্যান্ডস, অর্থাৎ থাইরয়েড হরমোনস এত ফাংশন করাচ্ছে, যেই গ্ল্যান্ডস এই হরমোনসগুলো রিলিজ করছে, তার যদি কোনো কারণে কোনো প্রবলেম হয়ে যায়, তাহলে ভাবতে পারছো যে আমাদের সমস্ত বডির যে মেন ফাংশনগুলো কীভাবে এফেক্ট হতে পারেই তো। তো সেল রিলেটেড যে বিভিন্ন ডিসঅর্ডার, অর্থাৎ থাইরয়েড গ্ল্যান্ডসের কোনো সমস্যা হলে বা থাইরক্সিন হরমোনস কম পরিমাণে রিলিজ হলে কী ধরনের ডিসঅর্ডার হতে পারে, বা বেশি পরিমাণে রিলিজ হলে কী ডিসঅর্ডার হতে পারে, সেগুলো আমরা আলোচনা করব। তো ফার্স্ট যে ডিসঅর্ডার আমরা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে কি ক্রেটিনিজম। সো হোয়াট ইজ ক্রেটিনিজম? এটা হাইপোথাইরয়েডিজমের কারণে হয়। তো মেন হাইপোথাইরয়েডিজম আমরা বলতে পারি না, কারণ যদি থাইরয়েড গ্ল্যান্ডসই না প্রেজেন্ট থাকে, তাতেও কিন্তু হতে পারে এটা। কী ভাবছো থাইরয়েড গ্ল্যান্ডসও নেই? হ্যাঁ, এমনও হতে পারে। তো ক্রেটিনিজমের ক্ষেত্রে কি হয়, হোয়াট ইজ ক্রেটিনিজম কি? এটা বাচ্চাদের ক্ষেত্রে হয়, যখন বাচ্চা তার মায়ের পেটে থাকে বা ইউটেরাসে থাকে, এমব্রায়োনিক কন্ডিশনে থাকে, ডেভেলপ করছে, সেই সময় যদি হাইপোথাইরয়েডিজম হয় বা কোনো শিশুর যদি দেখা যায় যে থাইরয়েড গ্ল্যান্ডসই নেই, তো সেক্ষেত্রে এই ধরনের প্রবলেম আসতে পারে। এবং একটা পর্যবেক্ষণে কি দেখা গেছে যে কোনো একটা বাচ্চা, ইনফ্যান্ট, সে যদি থাইরয়েড গ্ল্যান্ডস ছাড়াই জন্ম নেয়, তো প্রথম কী হয়, তার কোনো অসুবিধা থাকে না, স্বাভাবিক একটা শিশুর মতোই সে জন্ম নেয়। বাট পরে কী হয়, যেহেতু তার থাইরয়েড হরমোনস নেই বডিতে, থাইরয়েড গ্ল্যান্ডস নেই, তো থাইরয়েড গ্ল্যান্ডস নেই মানে থাইরয়েড হরমোনস নেই, তো বিভিন্ন রকমের জড়তা শুরু হয়, বিভিন্ন রকমের যে ফিজিক্যাল, মেন্টাল রিটার্ডেশন দেখতে পাওয়া যায়, যে স্বাভাবিক যে বৃদ্ধি হয় বাচ্চাদের, সেগুলো কমতে থাকে, জড়বুদ্ধি সম্পন্ন হয়, আইকিউ লেভেল কমতে থাকে। তো এই রকমের বিভিন্ন জটিলতা দেখতে পাওয়া যায়, সেগুলো আমরা আলোচনা করছি। তো একটা কারণ হচ্ছে হাইপোথাইরয়েডিজম, অর্থাৎ কম পরিমাণে থাইরয়েড হরমোনস রিলিজ হচ্ছে। বাট আরও কারণ হতে পারে যে থাইরয়েড গ্ল্যান্ডসই নেই, বা জেনেটিক্যাল কিছু প্রবলেমের জন্য থাইরয়েড গ্ল্যান্ডস যতটা পরিমাণে সেরকমভাবে থাইরয়েড গ্ল্যান্ডসের স্ট্রাকচারটা কমপ্লিট হয়নি, সেই কারণে সে কম পরিমাণে থাইরয়েড হরমোনস রিলিজ করছে। তো এরকম বিভিন্ন কারণে হতে পারে। সাইন অ্যান্ড সিমটমসগুলো আমরা দেখি যে সফট টিস্যুর গ্রোথ বেশি হয়ে যায় অ্যাজ কম্পেয়ার টু দ্য স্কেলেটাল গ্রোথ, অর্থাৎ আমাদের যে অন্তঃকঙ্কাল অর্থাৎ স্কেলেটাল সিস্টেম, তার বৃদ্ধি কম হয় অ্যাজ কম্পেয়ার টু দ্য সফট টিস্যু। যার ফলে কি হয়, সফট টিস্যুর পরিমাণ ক্রমশ বাড়তে থাকার ফলে কি হবে, যে আমাদের যে সফট টিস্যুর আয়তন বেড়ে যায়, বাচ্চা কি হয়, ওবেস হয়ে যায়, বাচ্চা স্থূল হয়ে যায়, স্টকি হয়ে যায়, বলিষ্ঠ হয়ে যায়, এবং বেশি করে দেখবে যে অ্যাবডোমেন এরিয়াতে বা বাচ্চার যে পেটের প্রচণ্ড পরিমাণে পেটটা ফুলে যায়, এবং গালগুলোও ফুলে যায়, দেখবে গলা ফুলে যায়, গলাধঃকরণ হয়ে যায়, সোয়েলিং হয়ে যায়, জিভ বেরিয়ে আসে, জিভ এতটাই লম্বা হয় বেরিয়ে আসে। এর ফলে কি হয়, খাওয়ার গিলতে বা শ্বাস নিতে এদের প্রচণ্ড কিন্তু সমস্যা হয়। একটা ছবি দেখাচ্ছি তোমাদের, দেখলে বুঝতে পারবে কীরকম যে স্ট্রাকচারটা হয়। এই দেখো, বাচ্চার মুখটা দেখো, মুখের কাছটা সুন্দর ফোলা, জিভ বেরিয়ে আসে, তো জিভটা বেরিয়ে আসে সেটা বোঝাই যাচ্ছে, পেটের কাছটা দেখো কতটা ফুলে আছে। তো এরকম প্রবলেমসগুলো দেখতে পাওয়া যায় ক্রেটিনিজমের ক্ষেত্রে। এছাড়াও আদার যে মোস্ট ইম্পর্ট্যান্ট সায়েন্সগুলো, যেটা দেখে আমরা বুঝতে পারবো যে বাচ্চা ক্রেটিনিজমে আক্রান্ত, সেটা হচ্ছে অ্যাবনর্মাল স্কিন, অর্থাৎ ত্বক প্রচণ্ড খসখসে টাইপের হয়। তারপর হচ্ছে ড্রিপলিং অফ স্যালাইভা, সবসময় মুখ দিয়ে লালা বেরোতে থাকে। মেন্টালি রিটার্ড হয় এরা, অর্থাৎ এদের যে মেন্টাল রিটার্ডেশন দেখতে পাওয়া যায়। যতটা একটা মানসিক বিকাশ একটা বাচ্চার ক্ষেত্রে আমরা দেখতে পাই, এদের ক্ষেত্রে হয় না। তারপর হচ্ছে ইডিওটিক অ্যাপিয়ারেন্স দেখতে পাওয়া যায় ফেসে, অর্থাৎ এদেরকে দেখলে কীরকম একটা বোকা বোকা ভাব একটা মুখের মধ্যে এরা থাকে, অর্থাৎ দেখলে মনে হবে প্রচণ্ড বোকা টাইপের, এরকম এদের লুকিংটা হয়ে যায়। আইকিউ লেভেল লেস দ্যান 40 হয় এদের, অর্থাৎ আইকিউ লেভেল থাকে না, প্রচণ্ড কম থাকে। বাচ্চা থাইরয়েড হরমোনস নেই, বেচারা কী করবে। ওকে, এছাড়াও যে যে কমপ্লিকেটেড যে সাইন অ্যান্ড সিমটমসগুলো হচ্ছে, সেটা থাইরয়েড হরমোনস কম পরিমাণে রিলিজ হলে বা থাইরয়েড গ্ল্যান্ডস না থাকলে, অর্থাৎ ক্রেটিনিজমের ক্ষেত্রে, যে বাচ্চা মাথা তুলতে, কথা বলতে ছোটোবেলায় এবং জড়তা ভাব দেখতে পাওয়া যায়, এবং বাচ্চা দেরি করে কথা বলে, অনেক সময় কি দেখতে পাওয়া যায়, কথাই বলে না, অর্থাৎ এরা বোবা হয়ে যায়, কোনোটা ডিপ হয়ে যায়, কানে শুনতে পায় না, এইরকম। বিএমআর খুব কম থাকে, বডি টেম্পারেচারও খুব কম থাকে। তো একটা বিশাল জটিল কেস ক্রেটিনিজম, এইরকম হয়।
এরপর আমরা দেখব মিক্স ইডিমা। মিক্স ইডিমা হচ্ছে কি, এটাও হচ্ছে একটা হাইপোথাইরয়েডিজমের কারণে হয়, অর্থাৎ থাইরয়েড হরমোন যখন কম পরিমাণে রিলিজ হচ্ছে, বাট কোথায় দেখতে পাওয়া যায়, মিডিল এজ পার্সনসের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, অর্থাৎ মাঝ বয়সী লোকের ক্ষেত্রে হঠাৎ করে থাইরয়েড হরমোন থেকে, মানে থাইরয়েড গ্ল্যান্ড থেকে যখন হরমোন রিলিজ কম হয়, সেটা ছিল বাচ্চাদের ক্ষেত্রে জন্মগত, আর এটা বুড়ো বয়সে মিডিল এজ অর্থাৎ 30-35 এরকম এজে বা 25 এরকম এজে গিয়ে যদি হঠাৎ করে থাইরয়েড হরমোনস কম পরিমাণে রিলিজ হতে শুরু করে, তাহলে কি হতে পারে, ইডিমা হয়ে যায় ফেসিয়াল টিস্যুতে। আমাদের যে ফেসিয়াল টিস্যু রয়েছে এর মধ্যে কি হয়, ফ্লুইড জমতে থাকে, এর ফলে ইডিমা হয়, ইডিমা বলে এই কন্ডিশনটাকে। এর ফলে পাফি ফেস দেখতে পাওয়া যায়, মুখটা ফোলা ফোলা লাগে, চোখগুলো যেন বেরিয়ে আসে, বাল্জড হয়ে যায়, পাফি অ্যাপিয়ারেন্স দেখতে পাওয়া যায় মিক্স ইডিমাতে। অ্যান্ড বিশেষ করে মহিলারা এতে বেশি পরিমাণে আক্রান্ত হন, একে গার্ল ডিজিজও বলে। কী কী সাইন অ্যান্ড সিমটমস রয়েছে, ডিপ্রেস, সবসময় অবসাদে ভোগেন, স্লিপি নিয়ে সবসময় ঘুম ঘুম লাগে, 12-14 ঘন্টা ঘুম হলেও মনে হবে যেন ঘুমই হয়নি, লো পিএমআর থাকে, মাসেল স্লাগিনেস অর্থাৎ পেশির নিষ্ক্রিয়তা দেখতে পাওয়া যায়, হার্টবিট কমে যায়, কার্ডিয়াক আউটপুট কম হয়, ব্লাডের ভলিউম কম হয়, মোটা হয়ে যায়, ওবেসিটি দেখতে পাওয়া যায়, লেস গ্রোথ অফ হেয়ার, চুলের যেটা গ্রোথ সেটা কমে যায়, স্ক্যালিনেস অফ দ্য স্কিন, ত্বক খসখসে হয়ে যায়, মেন্টাল স্লাগিনেস, মানসিক অবসাদ, হার্স ভয়েস হয় ফ্রগের মতো অর্থাৎ ব্যাঙের মতো কর্কশ আওয়াজ, কনস্টিপেশন অর্থাৎ কোষ্ঠকাঠিন্য, এবং মুখ ফুলে যায়, মানে ভয়ঙ্কর রকম দেখতে হন এরা। তারপরে হচ্ছে কোলেস্টেরল লেভেল ইনক্রিজ করে ব্লাডের মধ্যে, তারপর হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়ে যায়। তো কোলেস্টেরল লেভেল যদি বেড়ে যায় ব্লাডে, তাহলে এই যে ব্লাডের যে আর্টারিগুলো রয়েছে, আমাদের ব্লাড ভেসেলস আর্টারি যে রয়েছে, তাতে কি হবে, কোলেস্টেরল ডিপোজিশন হওয়ার কারণে যতটা ব্লাড পাস করতে পারতো নর্মালি, ততটা হবে না, অর্থাৎ সেই কন্ডিশনটাকে আমরা বলি কি অ্যাথেরোস্ক্লেরোসিস বলে থাকি। এখানে এরকম কোলেস্টেরল যদি ডিপোজিশন হয়ে থাকে, সেই কন্ডিশনে ব্লাড সাপ্লাই কম হতে থাকবে, এবং সেই কন্ডিশনটাকে আমরা অ্যাথেরোস্ক্লেরোসিস বলি। অলরেডি আমরা এটা ব্লাডে পড়েছিলাম, বডি ফ্লুইডস অ্যান্ড সার্কুলেশনে। তারপর রয়েছে আমাদের গ্রেভস ডিজিজ বা এক্স অপথ্যালমিক গয়টার। গ্রেভস ডিজিজ বা এক্স অপথ্যালমিক গয়টার, এটা বানানটা ভুল লেখা হয়েছে, গ্রেস নয়, গ্রেপস, GRAVE, গ্রেভস ডিজিজ। সো হোয়াট ইজ গ্রেভস ডিজিজ বা এক্স অপথ্যালমিক গয়টার মানে কি, অপথ্যালমিক মানে কি স্ফীত নেত্র, অর্থাৎ চোখ যেন ঠিক দিয়ে বেরিয়ে আসে, এরকম একটা কন্ডিশন হয়ে যায়। এটা হচ্ছে একটা অটো ইমিউন ডিসঅর্ডার। অটো ইমিউন ডিসঅর্ডার কী হয় এক্ষেত্রে আমরা সেটা একটু দেখব। তার আগে সাইন অ্যান্ড সিমটমসগুলো আমরা দেখে নিই। থাইরয়েড গ্ল্যান্ডস বড় হয়ে যায়, হাই পিএমআর দেখতে পাওয়া যায়, হার্ট রেট বাড়ে, এক্সেসিভ সোয়েটিং হয়, এক্সাইটেবিলিটি থাকে সবসময়, এক্সাইটেবিলিটি, ইনটলারেন্স টু হিট অর্থাৎ একদম তাপমাত্রাটা সহ্য করতে পারে না, ডায়রিয়া দেখতে পাওয়া যায় ঘন ঘন, মাসেল উইকনেস, নার্ভাসনেস, এক্সট্রিম ফ্যাটিক অ্যান্ড ইনঅ্যাবিলিটি টু স্লিপ অ্যান্ড ট্রেমর অফ হেড অর্থাৎ হাতের কাঁপুনি দেখতে পাওয়া যায়। আচ্ছা, হোয়াট হ্যাপেন্স অ্যাকচুয়ালি, এক্স অপথ্যালমিক গয়টার কীভাবে হয়, দেখো দু ধরনের গয়টার হয়, একটা হচ্ছে নর্মাল গয়টার যেটা হচ্ছে আয়োডিন ডেফিসিয়েন্সি কারণে হয়, আর এটা হচ্ছে এক্স অপথ্যালমিক গয়টার, এখানে কিন্তু T3 and T4 হাই অ্যামাউন্টে থাকছে, তাও কিন্তু কি হয়, গয়টার হয়ে যায়। কীভাবে হয় আমি বলছি, এই দেখো এরকম বাল্জড আউট দেখতে পাচ্ছ, চোখগুলো কীরকম যেন ঠিকরে বেরিয়ে আসবে, ভয় লেগে যায় না দেখতে। ওকে, তো কিভাবে হচ্ছে, কেন হয় দেখাচ্ছি। সো এটা কি এক ধরনের অটো ইমিউন ডিসঅর্ডার। অটো ইমিউন ডিসঅর্ডারের ক্ষেত্রে কি হয় মনে রাখবে, যে সবসময় এক ধরনের অ্যান্টিবডি থাকবে, যেটা কি করবে, কোনো কিছুকে মিমিক করে, কোনো কিছুর ফাংশানকে মিমিক করে। যেমন এক্ষেত্রে আমাদের গ্রেভস ডিজিজের ক্ষেত্রে কি হয়, আমাদের যে নিজের বডিতে অটো ইমিউন ডিসঅর্ডার অর্থাৎ আমাদের নিজেরই ইমিউন সিস্টেম নিজেরই বডির কোনো সেলসকে খাচ্ছে, গিলে গিলে খাচ্ছে, মেরে ফেলছে। ওকে, সো হোয়াট হ্যাপেন্স অ্যাকচুয়ালি, আমাদের একটু হরমোনাল রেগুলেশনটা বলা দরকার এখানে। সেটা হচ্ছে কি, আমাদের যে মেন মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড, সেটা আমরা কি জানি, হাইপোথ্যালামাস, রাইট? হাইপোথ্যালামাস, লেখাটা একটু বোঝে নাও। হাইপোথ্যালামাস থেকে কি হয়, অ্যান্টেরিয়র পিটুইটারি, অ্যান্ড তারপর রয়েছে আমাদের কি, থাইরয়েড গ্ল্যান্ডস। ঠিক আছে, থাইরয়েড গ্ল্যান্ড।
নাও কি হয়, হাইপোথ্যালামাস কি রিলিজ করে, TRH অর্থাৎ থাইরয়েড হরমোন রিলিজিং হরমোন, ঠিক আছে। অ্যান্ড এন্টেরিয়র পিটুইটারি থেকে কি রিলিজ হয়, TSH হরমোন অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। থাইরয়েড হরমোন রিলিজিং হরমোন, এটা হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। অ্যান্ড TSH হরমোনের স্টিমুলেশনে থাইরয়েড গ্ল্যান্ডস কি রিলিজ করে, T3 অ্যান্ড মেনলি T4, ঠিক, সকলেই জানি আমরা এটা। আচ্ছা, তাহলে কি হচ্ছে আমাদের ক্রেবস ডিজিজের ক্ষেত্রে কি হয়, যদি ব্লাডের মধ্যে আমাদের T3 অ্যান্ড T4 হরমোনসের লেভেল বেশি থাকে, নর্মালি কি হয়, এই T3 অ্যান্ড T4 হরমোনস নেগেটিভ ফিডব্যাক দেয় এক তো হাইপোথ্যালামাসকে যদি কনস্ট্যান্ট লেভেলে T3 অ্যান্ড T4 বেশি থাকে, হাইপোথ্যালামাসকে কি দেবে, অবশ্যই নেগেটিভ ফিডব্যাক দেবে যে ব্লাডে T3 অ্যান্ড T4 লেভেল বেড়ে গেছে, তাহলে তুমি TRH হরমোন কম পরিমাণে রিলিজ করো। এবং অবশ্যই আরেকটা গ্ল্যান্ডসকে এরা নেগেটিভ ফিডব্যাক দেয়, সেটা হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারিকে, তাকেও বলবে যে TSH হরমোন কম পরিমাণে রিলিজ করো, কারণ ব্লাডে অলরেডি আমাদের T3 অ্যান্ড T4 বেড়ে আসে, আর স্টিমুলেট করে থাইরয়েড গ্ল্যান্ডকে আমাদের অ্যামাউন্ট বাড়িও না, ঠিক আছে, নেগেটিভ ফিডব্যাক দেয় হাইপোথ্যালামাসকেও অ্যান্ড অ্যান্টেরিয়র পিটুইটারিকেও। বাট ইন কেস অফ গ্রেভস ডিজিজ, এক্ষেত্রে কী হয় যে আমাদের যে অ্যান্টিবডি, এক ধরনের অ্যান্টিবডি, সেটা কিন্তু মিমিক করে, অর্থাৎ স্ট্রাকচারালি এরা সেম হয় TSH হরমোনের। TSH হরমোনের যে স্ট্রাকচার, এক্স্যাক্টলি সেম স্ট্রাকচার হয় এই অ্যান্টিবডির, এবং এরা কি করে থাইরয়েড ফলিকলসের ওপরে গিয়ে বাইন্ড করতে শুরু করে, অর্থাৎ TSH হরমোনসের স্থান দখল করে কে, এই যে আমাদের অটো অ্যান্টিবডি। এর ফলে কি হচ্ছে সমস্যাটা সেটা দেখো। তো আমি কি বললাম যে আমাদের যে T3 অ্যান্ড T4 হরমোনস নর্মালি কি করে, মিমিক করে, T3 অ্যান্ড T4 হরমোন নর্মালি যদি অ্যামাউন্ট বেশি থাকে, তাহলে হাইপোথ্যালামাসকে এবং অ্যান্টেরিয়র পিটুইটারি দুটোকেই কিন্তু নেগেটিভ ফিডব্যাক দিতে পারে। বাট ইন কেস অফ গ্রেভস ডিজিজ, এক্ষেত্রে একটা অটো অ্যান্টিবডি আমাদের TSH হরমোনসের মতো দেখতে হয়, সেটা গিয়ে থাইরয়েড ফলিকলসকে স্টিমুলেট করছে, এর ফলে এরা মানে চাইলেও পারছে না কমাতে নিজেদের অ্যামাউন্টকে। অ্যান্টেরিয়র পিটুইটারি, আচ্ছা, অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে TSH, অ্যান্ড এটা হচ্ছে আমাদের থাইরয়েড, জাস্ট বোঝো ব্যাপারটা। তো এটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক দিচ্ছে, এখানেও নেগেটিভ ফিডব্যাক দিচ্ছে। তো এরা কি করছে, নিজেদের অ্যামাউন্ট তো কমাচ্ছে, T3 অ্যান্ড T4 হরমোনসের ইনফ্লুয়েন্সে বেশি হওয়ার কারণে TRH নিজেদের অ্যামাউন্ট কমাচ্ছে, অ্যান্টেরিয়র পিটুইটারিও হচ্ছে TSH হরমোনসের যেটা রিলিজ সেটাও কমাচ্ছে। বাট সমস্যা কি, এখানে থাইরয়েড গ্ল্যান্ডকে কে স্টিমুলেট করছে, অটো অ্যান্টিবডি স্টিমুলেট করলে কি হবে, থাইরয়েড গ্ল্যান্ড নিজেদের যেটা সেলসের গ্রোথ হচ্ছে, সমস্ত কিছুই হচ্ছে, মানে চাইলেও কমাতে পারছে না, এক ধরনের অটো অ্যান্টিবডি TSH হরমোনের কাজগুলো করে যাচ্ছে। সো সেই কারণে গ্রেভস ডিজিজে কী হয়, T3 অ্যান্ড T4 লেভেলের পরিমাণ বেশি থাকা সত্ত্বেও থাইরয়েড গ্ল্যান্ডসের এবং TSH হরমোন TRH হরমোনসের কম পরিমাণ থাকা সত্ত্বেও থাইরয়েড গ্ল্যান্ডসের ওভার গ্রোথ হয় এবং ফুলে যায়, একে বলা হয় এক্সঅপথ্যালমিক গয়টার। কারণ এখানে চোখ স্ফীত হওয়ার সাথে সাথেই গয়টারও দেখতে পাওয়া যায়, অর্থাৎ থাইরয়েড গ্ল্যান্ডসের ওভার গ্রোথও হয়ে যায়। বাট নর্মাল গয়টারে কি হয়, T3 অ্যান্ড T4 হরমোন কম পরিমাণে থাকে, পজিটিভ ফিডব্যাক মেকানিজম দেয়, পজিটিভ ফিডব্যাক মেকানিজম দিলে T4 অ্যান্ড T3 অ্যান্ড T4 যদি কম থাকে পজিটিভ ফিডব্যাক দিবে, অর্থাৎ তখন বলবে হাইপোথ্যালামাসকে অ্যান্টেরিয়র পিটুইটারিকে বেশি পরিমাণে TRH অ্যান্ড TSH হরমোন তোমরা বাড়াও। তখন TRH যদি বেশি পরিমাণে বাড়ে, অ্যান্টেরিয়র পিটুইটারিকে আরও বেশি করে স্টিমুলেট করবে TSH হরমোন বাড়ানোর জন্য। TSH হরমোন স্টিমুলেট করবে থাইরয়েড গ্ল্যান্ডসকে যে তোমরা T3 অ্যান্ড T4 হরমোনটাকে বাড়াও। বাট সমস্যা কি, এক্ষেত্রে আমরা খাবারে যতটা অ্যামাউন্টে আমাদের আয়োডিন দরকার ততটা অ্যামাউন্টে আমরা খাচ্ছি না, এর ফলে চাইলেও কী করবে T3 অ্যান্ড T4 বাড়াতে পারছে না। এই কারণে থাইরয়েড গ্ল্যান্ডসের গ্রোথ তো হয়ে যায়, বাট T3 মানে আয়োডিন না থাকার কারণে T3 অ্যান্ড T4 তৈরি হতে পারে না। তো নর্মাল কনস্ট্যান্ট লেভেলে T3 অ্যান্ড T4 ব্লাডে কম হচ্ছে, এরা পজিটিভ ফিডব্যাক মেকানিজম দিতেই থাকছে হাইপোথ্যালামাসকে অ্যান্টেরিয়র পিটুইটারিকে। হাইপোথ্যালামাস TRH খুব পরিমাণে রিলিজ করছে, TRH খুব পরিমাণে স্টিমুলেট করছে অ্যান্টেরিয়র পিটুইটারিকে, অ্যান্টেরিয়র পিটুইটারি খুব পরিমাণে TSH হরমোন রিলিজ করছে, TSH হরমোন থাইরয়েড গ্ল্যান্ডসের ওপরে বেশি পরিমাণে
এফেক্ট করে এর গ্রোথ করাচ্ছে, যাতে করে সে আরও T3 and T4 হরমোন রিলিজ করতে পারে, সিনথেসিস করতে পারে। বাট কী হচ্ছে, আয়োডিন না থাকার কারণে T3 and T4 নেই ব্লাডে। তো এই সমস্যা তোমাদের কখন সম্ভব, মানে কখন এখান থেকে মুক্তি পেতে পারি আমরা? আয়োডিন যদি আমরা সঠিক পরিমাণে খাবারে খাই। এবং পাহাড়ি অঞ্চল লোকের ক্ষেত্রে মানে কি হয়, এদের আয়োডিনযুক্ত খাবার এরা মানে পায় না, তো সেই কারণে এদের এই সমস্ত রোগ কিন্তু মানে এই ধরনের ডিসঅর্ডার এদের ক্ষেত্রে বেশি দেখতে পাওয়া যায়। ওকে, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। শেষ হয়ে গেছে, ঠিক আছে, আমরা একটা হরমোনসকে আমরা রেখে দিয়েছি, থাইরোক্যালসিটোনিন, কারণ সেটা প্যারাথ হরমোনের সাথে আমরা পড়বো। প্যারাথ হরমোন অ্যান্ড থাইরোক্যালসিটোনিনটা কন্ট্রাডিক্টরি হিসেবে কাজ করে, একে অপরের বিপরীত কাজ করে। অ্যান্ড কালকে আমরা প্যানক্রিয়াস নিয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই পুরো ক্লাসটা আরেকবার তোমরা রিভাইজ করে নাও, বই থেকে একটু পড়ে নাও, তো সমস্ত কনসেপ্টগুলো তোমাদের মাথায় ক্লিয়ারলি বসে যাবে। ওকে, সো বাই।